আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। নদীর পানি বাড়তে থাকায় দেশের 4 বিভাগে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে 3 দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। তলিয়ে গেছে পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা। চট্টগ্রামে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। বান্দরবন ও খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের আজকের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। জুলাই মাসে চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তলিয়ে গেছে মহানগরীর বিভিন্ন এলাকা। সীতাকুণ্ডে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। রেল লাইনে পানি জমে থাকায় বন্ধ আছে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল। আর মিরসরাইয়ে 5 শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাড়িটা পাহাড় উপরে নিচে তলি বৃষ্টি দিলে নিচে চলে যাবে। বান্দরবানের সাঙ্গু নদীর পানি বেড়ে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ের পাদদেশে এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। এখানে যারা ঝুঁকিতে আছে, ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে, তাদেরকে আমরা নিরাপদ স্থানে চলে যেতে বলছি। আমরা এখন আসলে সচেতনমূলকভাবে মাইকিং করছি। খাগড়াছড়ির চেঙ্গি নদীর পানি কমলেও বেড়েছে মাইনী নদীর পানি। পানি উঠায় লংগদু ও সাজেক সড়কে বন্ধ আছে যান চলাচল। ফেনীতে বাড়ছে নদ নদীর পানি। এতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে থাকায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে ঝালকাঠিতে। এতে জোয়ারের পানি বেড়ে সুগন্ধা, বিষখালী সহ অন্যান্য নদীর পানি স্বাভাবিকের চেয়ে 2 ফুট বৃদ্ধি পেয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। নাদিরা সুলতানা, আরটিভি। টানা বৃষ্টি, পাহাড় ধস ও জলাবদ্ধতার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আজকে পাহাড় ধসের কোনো খবর আছে কিনা? এছাড়া নগরীর কোন কোন এলাকায় এখনো পানি আছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রাম শহরটাই কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে আছে। আমি যদি বলি, আসলে চট্টগ্রাম শহরের সুনির্দিষ্টভাবে কোনো জায়গার নাম কিন্তু বলা যাবে না। প্রত্যেকটা জায়গায় কিন্তু চট্টগ্রাম শহর পানির নিচে এই মুহূর্তে তলিয়ে আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু আমরা মোগল টলিতে আগ্রাবাদের কাছাকাছিতে অবস্থান করছি। আমরা কিন্তু আসলে আরেকটি জায়গায় যাওয়ার কথা ছিল, সেই জায়গাটিতে যেতে পারিনি। এখানে প্রায় আপনারা দেখতেই পাচ্ছেন আসলে পানির পরিমাণ, এবং অনেকেই বললো সকাল থেকে এখানে কিন্তু কোমর সমান পানি ছিল। কিছুটা পানি এই মুহূর্তে কমেছে। যদি বৃষ্টি আরও বাড়ে তাহলে কিন্তু পানির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যদিও মেয়রের পক্ষ থেকে তিনি দাবি করেছেন মেইন রোডে কিন্তু পানি নেই, এরপরে কিন্তু বিভিন্ন দোকানপাটে এবং বাসাবাড়িতে, অলিতে গলিতে কিন্তু প্রচুর পানি রয়েছে। এবং এ ব্যাপারে মেয়র তিনি জানিয়েছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন আসলে। তবে এলাকাবাসী, এই শহরবাসীর অভিযোগ কিন্তু এই যে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলমান রয়েছে, আসলে এই হাজার হাজার কোটি টাকার এই জলাবদ্ধতার প্রকল্পের আসলে কি হবে, কেন বা আসলে এতদিন লাগতেছে, কোনোভাবেই কিন্তু আসলে এটির শুরু হচ্ছে না। তবে জনগণের অভিযোগ কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিডিএ পক্ষ থেকে সিডিএ চেয়ারম্যান দুপুর 2টার দিকে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন এই জলাবদ্ধতা প্রকল্প নিয়ে। সেখানে তিনি হয়তো কোনো কিছু বলবেন, এমনটাই আশা করা যাচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ইতিমধ্যে পাহাড় ধসে 2 জন শিশু মারা গেছে। একটি হচ্ছে যে জঙ্গল সলিমপুর, আর একটি হচ্ছে যে চশমা হিলে। এবং একই সাথে কিছুক্ষণ আগে সকাল 10টার সময় মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী তিনি কিন্তু
রেললাইন পরিদর্শন করেছেন। যেই রেললাইন দিয়ে কক্সবাজার যাওয়া যাবে সেটি আপাতত যোগাযোগ বন্ধ, চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং তিনি জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না ততক্ষণ পর্যন্ত রেল চলবে না। এবং যারা গতকাল পর্যটক এক্সপ্রেসে করে টিকিট কেটেছেন 900-800 যাচ্ছে তাদের টিকিটের টাকা ফেরত দিবেন বলে তিনি জানিয়েছেন। তবে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরী কিন্তু একেবারে পানির নিচে আছে বলে মনে করছেন এলাকাবাসী। এটাই ছিল আমার কাছে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকাল 10টায় তিনি চট্টগ্রামের 16 শহর ও শমশেরনগর স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, যারা পর্যটক এক্সপ্রেসের যাত্রী ছিল তাদেরকে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ আরও অনেকেই। এখন যদি আমরা কোনো কারণে রেল চালাতে চাই, বিশেষ করে চিটাগাং কক্সবাজার, তাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেই চিন্তা করে আপাতত আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে চিটাগাং কক্সবাজারে আমরা যতক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। আর যারা যাত্রীরা টিকিট কেটেছেন তাদের টিকিটের অর্থ তারা ফেরত পাবেন। 31 জুলাই পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তারাও স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবে বলে জানালেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। ভোট দেওয়ার এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা নির্বাচন শান্তিপূর্ণ দেখতে চান। একই সঙ্গে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে তরুণ জনপ্রতিনিধিদের প্রতিনিধিত্ব চান তারা। আতিকা রহমানের রিপোর্ট সহযোগিতা করেছেন দিনাজপুর হিলি প্রতিনিধি আব্দুল আজিজ, নাটোর প্রতিনিধি কামাল হোসেন। দেশে এখন মোট ভোটার 12,83,23,240 জন। পুরুষ ভোটার 6,52,12,731 জন। নারী ভোটার 6,31,09,266 জন। অক্টোবর থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে 31 জুলাই পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ইসি সচিব বললেন, তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ। 31 জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন তারাই ভোট দিবেন বা প্রার্থী তার ব্যাপারটা। যারা ভোটার হননি, 18 বছর হয়ে গেছে ভোটার হননি, আপনারা ভোটার হন, ভোট তো দিতে হবে। তরুণরা বলছেন, ভোট দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক চর্চার সুযোগ পাবে তারা। আমাদের শুনে খুবই ভালো লেগেছে যে 18 বছর বয়সে আমরা ভোট দিয়ে আমাদের পছন্দের মতো প্রার্থীকে জয়লাভ করতে পারবো। স্থানীয় নির্বাচনে আমরা এমন একজন যোগ্য প্রার্থীকে চাই যারা আমাদের সেবা করতে পারবে। আমরা এমন কোনো প্রার্থীকে দেখতে চাই যাকে আমরা আমাদের সবসময় প্রয়োজনে হাতের কাছে পাবো। আমরা একটা সুস্থ নির্বাচন দেখতে চাই এবং তরুণদের অগ্রাধিকার দেখতে চাই। শুধু ভোটার নয়, নির্বাচনে প্রার্থী হতেও আগ্রহী অনেক তরুণ। 24 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বেড়েছে। তরুণ জনপ্রতিনিধিদের মধ্যে সংখ্যা বৃদ্ধির প্রত্যাশাও তাদের। তাদের যেই ওপিনিয়ন সেটা অবশ্যই আমাদের জন্য পজিটিভ হবে। 24-এর পরে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, যে তরুণরা যে ভূমিকাটাও রাখছে, আমরা চাই স্থানীয় নির্বাচনে যেন তরুণরা যেন আগে আসে। চাই যে তরুণ কোনো প্রার্থী যেন দাঁড়ায় এবং সে যোগ্য এবং সৎ ব্যক্তি যেন হয়। আগামী স্থানীয় নির্বাচনে তরুণদের নেতৃত্ব এগিয়ে আসুক এবং তরুণরা নেতৃত্ব দিক। সব প্রার্থীর জন্য সমান সুযোগ ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার দাবি তরুণ ভোটারদের। আতিকা রহমান, RTV, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের 19টি সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। রাজধানী ঢাকায় পর্যবেক্ষকদের নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি জানিয়েছেন, কমিশন এই সুপারিশগুলোর সাথে সমন্বয় করেই নির্বাচনী ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করবে। এ সময় ইইউ রাষ্ট্রদূত বলেন, সংস্কার কমিশন ও ইইউর সুপারিশগুলো নির্বাচনের ক্ষেত্রে কিভাবে প্রতিফলিত হয়ে সেটা দেখার অপেক্ষায় আছে তারা। আতিকা রহমানের আরেকটি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন, আনফ্রেল, কমনওয়েলথ পর্যবেক্ষক দল বিভিন্ন সুপারিশ তুলে ধরে। এরই ধারাবাহিকতায় রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও নির্বাচন কমিশন সংলাপের আয়োজন করেছে। উদ্বোধনী অধিবেশনে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইইউ 19টি সুপারিশ তুলে ধরেছে। গণতান্ত্রিক নির্বাচনে সব অংশীজনকে নিয়ে ইসি সেগুলো বাস্তবায়ন করবে।
all of your engagement is very meaningful for the European. ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ দল রিপোর্টে প্রধানত 19টি সুপারিশ করেছে। সেগুলো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো নির্বাচন কমিশন কিভাবে বাস্তবায়ন করবে সেগুলো আমরা প্রত্যক্ষ করব। আমরা সংস্কারে নারী ও যুবকদের প্রতিনিধিত্ব চাই। আমরা একসঙ্গে কাজ করতে চাই। In what was an incredibly complex and successful democratic exercise. নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচনের পরে যে সুপারিশগুলো এসেছে তা বাস্তবায়নে কাজ করছে ইসি। ইতিমধ্যে কিছু বিধি স্থানীয় সরকার নির্বাচনে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের অবজারভেশন মিশনের দেয়ার রিপোর্টে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেখানকার পরামর্শগুলোকে গুরুত্ব দিচ্ছে কমিশন। ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে বেশ কিছু বিধিবিধান আরোপ করা হয়েছে। আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে পরামর্শগুলো বাস্তবায়ন করতে চাই। সব অংশীজনের পরামর্শ নিয়েই কাজ করে ইসি। সংলাপে বিভিন্ন দেশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন। আতিকা রহমান, ITV, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার সংবিধানের ৫০ সংশোধনী নিয়ে আপিলের রায় আগামীকাল দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এ বিষয়ে তৃতীয় দিনের শুনানি শেষে রায় ঘোষণার দিন নির্ধারণ করে। এর আগে সকালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আর সোম ও মঙ্গলবার শুনানি করেন সুশাসনের জন্য নাগরিক সুজন ও জামায়াত সহ আপিলকারী কয়েকটি পক্ষ। এই সংশোধনের সঠিক প্রক্রিয়া অনুসরণ করে করা হয়নি দাবি করে এর পুরোটাই বাতিল চান সুজনের আইনজীবী শরীফ ভূঁইয়া। তবে পুরোটা নয়, আংশিক বাতিল চেয়ে জামায়াতের আইনজীবী বলেন, গণতন্ত্র ও জনগণের শাসন প্রতিষ্ঠায় এর বৃহৎ অংশ সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত। আর সংবিধান পরিপন্থী কোনো বিষয় সংশোধনীতে থাকলে তা বাতিল চান অ্যাটর্নি জেনারেল। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে রোধ করে একদলীয় সরকার চালু করতেই ৫০ সংশোধনী করা হয়েছিল। দীর্ঘদিনের রায়ের মাধ্যমে স্থাপিত যে আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামোর পরিপন্থী যদি কোনো সাংবিধানিক সংশোধনী হয়, তাহলে সেটা যে হাইকোর্ট ইতিপূর্বে 8ম সংশোধনের মামলা থেকে শুরু করে বেশ কয়েকটি মামলায় যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা তো অবশ্যই সেটা আদালত দেখবেন। জনপ্রতিনিধিদের কাজ সেগুলো যেন সংসদের উপর ছেড়ে দেওয়া হয়, সংসদ যেন সেগুলো সিদ্ধান্ত নিতে পারে, এই ব্যবস্থাটা যেন আমাদের আপিল বিভাগ করে দেন, এই জন্য আমরা সাবমিশন রেখেছি। আমরা প্রত্যাশা করি আপিল বিভাগ। বিএনপি সুপরিকল্পিতভাবে জুলাই চেতনাকে আড়াল করার অপচেষ্টা করছে। এ চেষ্টা অব্যাহত থাকলে দলটির সাথে চূড়ান্ত লড়াই হবে, যেখানে বিরোধী জোট এক চুলও ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন 11 দলীয় শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। সেমিনারে অংশ নিয়ে এনসিপি নেতা আখতার হোসেন অভিযোগ করেন, গণ অভ্যুত্থানের পর থেকেই সংস্কার বিরোধী অবস্থান নেয় বিএনপি। সভাপতির বক্তব্যে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ অনতিবিলম্বে সরকারকে গণভোটের রায় মেনে নেয়ার আহ্বান জানান। আমরা চাই মানবতার বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ এবং সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ, যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটার কাঙ্ক্ষিত সংস্কার হবে, সে আধাটা আপনারা মানবেন না। ভোটের পিয়ার অনুযায়ী উচ্চকক্ষ হবে, সেটা আপনারা মানবেন না। তাহলে আপনারা সংস্কারের কোন অংশটুকুকে মানবেন? আপনাদের রায়কে সম্মানিত করার জন্য আমাদের লড়াই চলছে এবং আমরা আপনাদেরকে নিয়েই বিজয়ী হব, আপনাদের জন্য বিজয়ী হব, বাংলাদেশের জন্য বিজয়ী হব। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের কোনো মামু বাড়িও নাই, আমাদের কোনো পিসির বাড়িও নেই। তেজগাঁও এলাকা অবৈধভাবে গড়ে ওঠা রিকশা স্ট্যান্ড ও বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছে ডিএমপি ট্রাফিক বিভাগ ও ডিপিডিসি। সকালে তেজগাঁও এলাকার বিভিন্ন জায়গায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। ডিএমপি বলছে, অবৈধ জায়গা দখলমুক্ত করতে ধারাবাহিক অভিযানে তারা সহায়তা করছে। ডিপিডিসি বলছে, 6 জুলাই থেকে শুরু হওয়া অভিযানের অংশ হিসেবে আজ তেজগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
এবার বিআরবি ক্যাবল বিশ্বকাপের খবর। 2 গোলে পিছিয়ে থেকেও হার মানেনি আর্জেন্টিনা। মাত্র 14 মিনিটের ঝড়ে মিশরকে স্তব্ধ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় আলবিসেলেস্তেরা। রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে আটালান্টায় প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে বিশ্বকাপ যাত্রা অব্যাহত রাখে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মুমসাদ্দিন নুরের রিপোর্ট। ফুটবল কখনো কখনো হার জিতের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে এক মহাকাব্য। আতালান্টায় রাউন্ড অফ 16-এর ম্যাচে মিশরের বিপক্ষে তেমনই এক মহাকাব্য লিখেছে আর্জেন্টিনা, যেখানে হতাশাও শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াইয়ের পর আছে রূপকথার মতো এক অবিশ্বাস্য জয়ের চিত্রনাট্য। বিশ্বকাপের ডুয়র ডাই ম্যাচে পরিষ্কার ফেভারিট হয়ে নামে আলবিসেলেস্তেরা, অথচ ম্যাচের প্রথম 67 মিনিট ছিল পুরোপুরি মিশরের। 15 মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে এগিয়ে যায় ফারাওরা। শুরুতেই ব্যাকফুটে চলে যায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 5 মিনিট পরই সমতায় ফেরার সোনালী সুযোগ পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা, কিন্তু পেনাল্টি থেকে লক্ষ্য ভেদ করতে পারেননি লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো স্পট কিক মিস করেন আর্জেন্টাইন অধিনায়ক। একের পর এক আক্রমণ চালিয়েও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি স্কালোনির শিষ্যরা। বিরতির পর 67তম মিনিটে মোস্তফা জিকোর গোলে ব্যবধান যখন 2-0, সবাই হয়তো ধরেই নিয়েছিল বিদায় ঘণ্টা বেজে গেছে আর্জেন্টিনার। গ্যালারিতে নেমে আসে নীরবতা, কোটি সমর্থকের মনে ভর করে শঙ্কা। কিন্তু চ্যাম্পিয়নরা যে হারার আগে হারে না, তাই আবার প্রমাণ করলো নীল সাদার জার্সিধারীরা। মাত্র 14 মিনিটের ঝড়ে ঘুরে যায় ম্যাচের মোড়। 79তম মিনিটে রোমেরোর গোলে জেগে ওঠে আশার আলো। 84তম মিনিটে লিওনেল মেসির গোলে ফেরায় সমতা, আর যোগ করার সময় 2য় মিনিটে লাউতারো মার্টিনেজের নিখুঁত পাস থেকে এনজো ফার্নান্দেজের শটে সম্পূর্ণ হয় অবিশ্বাস্য প্রত্যাবর্তন। 2-0 থেকে 3-2 রুদ্ধশ্বাসে জয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট কাটে আর্জেন্টিনা। আর হতাশার সাগরে ডুবে শেষ 16তেই শেষ হয় ফারাওদের বিশ্বকাপ যাত্রা। মুমসাদ্দিন নুরি, আরটিভি। আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফরাসি রেফারি ফ্রেসোয়া লেটেস্কি ও সহকারী রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ম্যাচ ফিক্সিংয়ে লিখিত অভিযোগ দিয়েছে মিশর ফুটবল ফেডারেশন, যেখানে মিশরের একটি গোল বাতিল এবং তাদের সম্ভাব্য পেনাল্টির দাবি নাকচ করার পেছনে রেফারির পক্ষপাতিত্ব ও বাণিজ্যিক স্বার্থ কাজ করেছে বলে দাবি করেছেন দলটির কোচ হোসাম হাসান। বিতর্কিত সিদ্ধান্তগুলোর তদন্ত চেয়ে ওই রেফারিকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মিশর। বর্তমানে তারা ফিফার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। ফুটবল বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে কলম্বিয়াকে টাই ব্রেকারে হারিয়ে 72 বছর পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল সুইজারল্যান্ড। নির্ধারিত সময়ে গোলশূন্য সমতায় থাকায় ম্যাচ গড়ায় রুদ্ধশ্বাস টাই ব্রেকারে। সেখানে 4-3 ব্যবধানে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে মুরাদ ইয়াকিনের শিষ্যরা। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। মাঠের লড়াইয়ে নামার আগে কাগজে কলমে ফেভারিট ছিল কলম্বিয়ায়। কানাডার বিসি প্লেস স্টেডিয়ামে 15টি আক্রমণ চালায় নেস্টার লরেঞ্জের শিষ্যরা। তবে তারপরও শেষ হাসিটা হেসেছে সুইজারল্যান্ডই। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজাতে থাকে দুই দল। 21 মিনিটে গোলের সুযোগ পায় কলম্বিয়া, তবে সেই শট নস্যাৎ করে দেন সুইস কিপার গ্রেগর কোবেল। এরপর একের পর এক সুযোগ মিসে জালের দেখা পায়নি কেউই, ফলে গোল শূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় দুই দল, তবে নির্ধারিত 90 মিনিটে একের পর এক আক্রমণের পরও ডেডলক ভাঙতে পারেনি কেউই, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে জন লুমিনির হেড বারে লেগে ফিরলে হতাশা বাড়ে লাতিন শিবিরে। এরপর দু দলেরই একটি করে শট রুখে দেন দুই গোলরক্ষক। অবশেষে অতিরিক্ত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ভাগ্য নির্ধারণী পেনাল্টি শুটআউটে। আর সেখানেই মঞ্চস্থ হয় আসল নাটক। কলম্বিয়ার ডেভিনসন সানচেজের শট ক্রসবারে লেগে ফিরে। এরপর দুদলই একটি করে শট মিসের পর শেষ পেনাল্টিতে কোনো ভুল করেননি সুইজারল্যান্ডের রুবিন ভার্গস। ঠান্ডা মাথায় বল জালে জড়ালে 4-3 ব্যবধানের মহাকাব্যিক জয় নিশ্চিত হয় সুইজারল্যান্ডের। আর তাতেই 1954 সালের পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল সুইসরা। কাজী মাহিম হাসান, আরটিভি।
কুমিল্লায় আর্জেন্টিনা মিশরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছে। নিহত মোহাম্মদ শরীফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার ধনপুর এলাকায় ঘটনা ঘটে। মানিকগঞ্জের শিবালয়ের নবগ্রামে একটি চায়না মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ন্যায্য বেতন সহ বিভিন্ন দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন হার্ডওয়্যার প্রতিষ্ঠানের শ্রমিকরা। বিক্ষোভ চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার ফেস্টুন প্রদর্শন করেন। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শ্রমিকরা ন্যায্য বেতন সহ বিভিন্ন দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের সার্বিক মূল্যস্ফীতির হার চলতি বছরের জুনে কিছুটা কমে ৯.16% নেমে এসেছে। মে মাসে যা ছিল ৯.42%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS জানিয়েছে, জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮.৬০% দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৯.06%। একই সময়ে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিতেও কমে ৯.61% নেমে এসেছে, যা মে মাসে ছিল ৯.71%। এছাড়াও গ্রামীণ এলাকায় জুন মাসে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি কমে ৯.23% দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৯.48%। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে নেওয়া হয়েছে ইরাকের পবিত্র শহর কারবালায়। আজ কারবালার শোক সভায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাবেন লাখো মানুষ। ৫ মাস আগে তেহরানে মার্কিন ইসরায়েলি অবৈধ যৌথ বিমান হামলায় নিহত হন আলী খামেনি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শোকের সমুদ্রে ভাসছে ইরাকের পবিত্র শহর কারবালা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে ইরাকের পবিত্র শহর কারবালা জড়ো হয়েছেন লাখো শোকার্ত মানুষ। কান্নার আওয়াজ আর শোক সঙ্গীতে ভারী হয়ে উঠেছে খামেনির বিদায় সমারোহের পরিবেশ। ইরাকের লাখো শিয়া মুসলমানের কাছে আয়াতুল্লাহ খামেনি ধর্মীয় নেতা হিসেবে ছিলেন অনুকরণীয়। দেশটিতে খামেনির জানাজা উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশ এবং বিদেশ থেকে আসা এই বিশাল জনতা অন্ত্যেষ্টিক্রিয়ার শোক মিছিলে অংশ নিচ্ছে। ব্যাপক নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে শোক মিছিলগুলো সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, দর্শনার্থীদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থা করা এবং কারবালা ও নাজাফে তাদের ভোগান্তি বা কষ্ট লাঘব করা। কারবালায় শেষ শ্রদ্ধা শেষে আগামীকাল খামেনির মরদেহ নেওয়া হবে ইরানের পবিত্র শহর মাশহাদে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে। ইরান ইসলামী বিপ্লবের পিতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর ৩ দশকেরও বেশি সময় ইরানকে নেতৃত্ব দিয়েছেন আলী খামেনি। গত ৫ মাস আগে ইরান যুদ্ধের শুরুতে তেহরানে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন খামেনি। ইমতিয়াজ আহমেদ, RTV। এদিকে হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের উপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে এইসব হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতের প্রায় 85টি সামরিক স্থাপনা হামলা চালিয়েছে তেহরান। এই সংঘাতের জেরে ইরানের তেল রপ্তানির উপর আবারও নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের মধ্যেই আবারও রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে রহস্যময় হামলার জেরে ইরানের ওপর স্মরণকালের অন্যতম ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং রাডার ব্যবস্থা সহ ৮০টিরও বেশি স্পর্শকাতর সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত এনেছে তারা। একই সঙ্গে নৌপথে ইরানের আধিপত্য গুড়িয়ে দিতে ধ্বংস করা হয়েছে রেভলিউশনারি গার্ডসের ৬০টিরও বেশি স্পিডবোট। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানায়, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাস, সিরিক ও কেশম দ্বীপে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের দাবি, বেসামরিক এলাকায় এসব হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। একে লজ্জাজনক আগ্রাসন আখ্যা দিয়ে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। পাল্টা জবাবে ইতিমধ্যেই বাহরাইন ও কুয়েতের অন্তত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। অন্যদিকে সর্বোচ্চ নেতার জানাজা উপলক্ষে ইরাক সফরে থাকা ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তেহরানে ফিরে এসেছেন। এই হামলার পর ইরানকে দেওয়া তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় বাতিল করেছে ওয়াশিংটন। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২.৫% বেশি। সামিউল শিহাব, RTV। সিরিজের তৃতীয় টি-20তে ভারতকে ১২৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ফিল সল্টের ৪৪ বলে ৭০ এবং স্যাম কারেনের অপরাজিত ৪১ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ২০১ রান তোলে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ১১ ওভার ৪ বলে ৭৬ রানে গুটিয়ে যায় শ্রেয়স আয়ারের দল। জশ টঙ্গের ৪টি এবং জোফরা আর্চারের ৩টি উইকেট নেন। এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল ৪:৫টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।